আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 5 এর কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনগুলা। আমরা এখানে বোর্ডে যেগুলো ইম্পর্টেন্ট কম্প্রিহেনসিভ কোশ্চেন আসছে সেগুলোই সলভ করাবো। তোমরা এই কম্প্রিহেনসিভ কোশ্চেনগুলোই যদি সলভ করে যাও তাহলে মোটামুটি এসএসসি তে এখান থেকে কমন পাবা। অন্য কোনো জায়গা থেকে আর কোনো পড়া লাগবে না। চলো তাইলে ভিডিও শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন হলো, why is the nozzle of the drill machine pointed? ঠিক আছে, চলো তাইলে আমরা এই কোশ্চেনটা সলভ করি। আমাদের অ্যান্সারটা খুব স্পেসিফিক হবে, P ইকুয়াল টু F ডিভাইডেড বাই A। ঠিক আছে, এখন আমাদের P ইন্ডিকেট করে প্রেসার, F ইন্ডিকেট করে ফোর্স, A ফর এরিয়া। এখন আমাদের দেখো তো, আমাদের এই পয়েন্টার না এই পয়েন্টার, কোন পয়েন্টার ক্ষেত্রে আমার প্রেসার সবচেয়ে বেশি ফিল করবে? আমরা যদি সেম অ্যামাউন্ট অফ ফোর্স দেই, এখানে F আছে, এখানেও F আছে, বলতে পারবা? তাহলে আমাদের এরিয়া যার যত বেশি ছোট তার প্রেসার তত বেশি ফিল হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। ঠিক আছে, তার মানে আমাদের এরিয়া যত ছোট প্রেসার তত বেশি, আর ফোর্স হইতেছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টে দেখো তো, 2 নম্বর পয়েন্টে আমাদের প্রেসার বেশি ফিল হবে, প্রেসার অনেক বেশি ফিল হবে। তাহলে আমরা যদি একটা ড্রিল মেশিনকে দেখি ক্ষেত্রে, আমাদের এটা হচ্ছে পয়েন্টার। হ্যাঁ, এই পয়েন্টার এরিয়াটা যত কম হবে তত আমাদের প্রেসার বাড়বে, যত বেশি মোটা হবে, এরিয়া যত বেশি বড় হবে তত আমাদের কম প্রেসার ফিল হবে। তার মানে বুঝতে পারছি, আমাদের প্রেসার বেশি ইনক্রিজ করার জন্য আমাদের নজলটা আমাদের খুবই স্পেসিফিক পয়েন্ট বা ন্যারো পয়েন্টেড হয়ে থাকে। তাহলে আমরা কিভাবে লিখবো? ফার্স্টে আমরা হচ্ছে প্রেসারের ডেফিনিশন দিব, তারপরে হইতেছে আমরা ইকুয়েশনাল প্রুফ দেখাবো। ইকুয়েশনাল প্রুফ মানে P ইকুয়াল টু F ডিভাইডেড বাই A। এখানে F যদি আমাদের কনস্ট্যান্ট হয়, ফিক্সড হয়, বুঝতে পারছি, আর এর ভ্যালু যদি কমে P এর ভ্যালু বাড়বে, এর ভ্যালু যদি বাড়ে P এর ভ্যালু কমবে। তাহলে এটারই হচ্ছে আমরা ডেসক্রিপশন লিখে চলে যাব। আমার মনে হয় না এর ডেসক্রিপশন লেখার খুব একটা প্রয়োজন আছে, তোমরা এটা এমনিই বুঝতে পারবা। বুঝা গেছে? তাহলে চলো আমরা তারপরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, at the time of building a dam, the lower part is built more thicker than the upper part. এর অ্যান্সার খুবই ইজি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে P ইকুয়াল টু H রো G, তাই না? আমাদের ওয়াটারের থিকনেস বলতেছি, ওয়াটারের ডেনসিটি হইতেছে রো, আর G ফর গ্র্যাভিটি ইন্ডিকেট করে। এই দুইটাই হইতেছে কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় আমরা এইভাবে লিখতে পারি না, P প্রপোর্শনাল টু H। P প্রপোর্শনাল টু H এর মানেটা কি? P প্রপোর্শনাল টু H এর মানেটা হচ্ছে, আমি যত ডেপথে যেতে থাকবো তত হইতেছে আমার প্রেসারটা বাড়তে থাকবে, তাই না? আমার এইখানটায় একটা প্রেসার, আমার এইখানটা একটা প্রেসার, আমরা এইখানটা একটা প্রেসার, এইখানটা একটা প্রেসার, এটা লেভেল বুঝাইতেছি। লেভেল মানে হইতেছে আমাদের এখানে একটা প্রেসার, এখানে একটা প্রেসার, এখানে একটা প্রেসার, এটা এখানে একটা প্রেসার। তুমি যখন সুইম করবা তুমি দেখবা যে হইতেছে ভাই উপরের লেভেলে একদম আপার লেয়ারে সুইম করা হইতেছে ইজি। ঠিক আছে, যত তুমি ডেপথে যাবা তত তোমার বেশি প্রেসার ক্রিয়েট করা লাগতেছে, কারণ একটাই, এই সূত্রটা। বুঝা গেছে? তার মানে আমরা যত নিচের পার্টে যেতে থাকবো প্রেসার তত বেশি বাড়বে। যদি প্রেসার বাড়ে, ঠিক আছে, একটা ড্যাম ক্রিয়েট করার জন্য আমার তো পানি ধরে রাখতে হবে, তাই না? আমার ড্যাম ক্রিয়েট করার জন্য পানি যদি ধরে রাখতে হয়, তাহলে আমার সব পার্ট থিকনেস বাড়াইলে হবে? সব পার্টের থিকনেস বাড়াইলে তো হবে না, আমার খালি নিচের পার্টের থিকনেসটা বাড়াইতে হবে। নিচের পার্টে প্রেসার বেশি, পানি বেশি প্রেসার ক্রিয়েট করতেছে, সেই কারণেই নিচের পার্টে আমার কি করতে হবে? প্রেসার বেশি বাড়াইতে হবে। সরি, সে কারণেই নিচের পার্টে আমার থিকনেস বেশি বাড়াইতে হবে। বুঝতে পারছি? এটা যদি ভালো মতো বুঝতে পারি তাহলে আমরা মনে হয় না এখানে আর আটকাবো, আর এক্সপ্লেনেশন আটকাবো। আমাদের এই পার্টটাতে আরেকটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা হইতেছে, দ্য প্রেসার ইজ হায়ার ইন দ্য ডেপথস অফ দি ওশান। আমাদের এই কোশ্চেনটা আসতে পারে, আমরা সি লেভেলে যত নিচে নামতে থাকবো তত আমাদের প্রেসার বাড়বে। একই আনসার হবে আমাদের, এই সূত্র দিয়ে ব্যাখ্যা দিতে হবে। বুঝতে পারছি? এই দুইটা কোশ্চেন যদি বুঝতে পারি তাহলে চলো আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা আমাদের খুব ইজি। ওয়াই ইজ থিকার বেল্ট কম্পারেটিভলি মোর কমফোর্টেবল দেন থিনার বেল্ট ফর শোল্ডার স্কুল ব্যাগস? আচ্ছা, আমি যদি ধরি, আমার একটা বেল্ট ধরলাম, আমরা এইভাবে বানাইতেছি, ঠিক আছে, স্কুল ব্যাগের বেল্ট আমরা এইভাবে বানাইতেছি, আরেকটা বেল্ট আমরা বানাইতেছি এইভাবে। বুঝতে পারছি? লেয়ারটা আমাদের খুবই থিনার। তাহলে দেখো তো, এটা হচ্ছে কম্পারেটিভলি থিকার, আর এটা হচ্ছে আমাদের থিনার।
এখন তুমি কোন স্কুল ব্যাগটা ইউজ করতে চাও? ভাই আমাদের এইখানটায় এরিয়াটা না অনেক বেশি। এরিয়াটা যদি বেশি হয় তাহলে আমাদের প্রেসারটা এখানে কম হবে। ফোর্স তো একটাই পড়তেছে। ধরো ফোর্স আমাদের 5 নিউটন। 2 জায়গার জন্য হইতেছে 5 নিউটন। বুঝতে পারছি? বা 2 নিউটন। ধরো একটা ফোর্স ধরো, কোনো প্যারা নাই। তাহলে এইখানটায় আমাদের যদি এরিয়াটা বেশি হয়ে যায় তাহলে আমাদের প্রেসারটা আমাদের কম ফিল হবে না। তাহলে স্কুল ব্যাগের জন্য আমরা কি ইউজ করব? আমাদের কম্পারেটিভলি থিকার যে বেল্টটা আছে সেটা ইউজ করব না? কারণ বাচ্চারা যে স্কুল ব্যাগ নিয়ে যেতেছে তারা যদি প্রেসার বেশি ফিল করে, ঠিক আছে? 2 নিউটন ফোর্স তারা এখানে উঠাইতেছে। সেইখানে তারা যদি বেশি প্রেসারও ফিল করে তাহলে তো তাদের কাঁধের জন্য সেটা ক্ষতিকর, হ্যাজার্ডাস। তাই আমরা সেখানে হচ্ছে থিকার বেল্ট ইউজ করব। আমাদের সূত্রটা কি? P equal to F divided by A. বুঝতে পারছি? As long as area is decreased, pressure will be increased. এইটাই হইতেছে আমাদের মেইন কনসেপ্ট, কোর কনসেপ্ট, ঠিক আছে? এটারই এক্সপ্লেনেশন দাঁড় করাইতে হবে আমাদের। তো তাহলে এখন আমরা ডেসক্রিপশন দেখে আসি। ডেসক্রিপশনে কি বলা আছে? ফর শোল্ডার ব্যাগস থিকার বেল্টস আর মোর ইনকমফোর্টেবল কম্পেয়ার টু, এখানে থিনার হবে, এখানে থিনার বেল্টস হবে। আচ্ছা, it is described below. Thick or thin belts apply pressure on the shoulder due to the bag's weight. আচ্ছা, ভালো কথা। The concept of the comfortable depends on how much pressure the belt is applying on the shoulder. The less pressure, the less the pressure, the more it's comfortable. We know pressure equal to applied force by area. বুঝা গেছে? Area of thick belt is more than that of thin belt. Since the pressure P equal to F divided by A, as long as pressure is lower, area will be higher, and area is decreased, pressure will be increased. So we can say that thicker area belts apply less pressure and thus it is more comfortable. বুঝতে পারছি? তার মানে আমাদের এটুকু লেখাই লাগবে, আমি যা বললাম আর কি। তোমাদের মেইন সূত্র হচ্ছে P equal to F divided by A। এখান থেকে তোমাদের এক্সপ্লেনেশনটা দাঁড়া করানো লাগবে। বুঝতে পারছি? তাহলে এক্সপ্লেনেশন যদি বোঝা শেষ হয়ে যায় তাহলে চলো আমরা তারপরে কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলা আছে আমাদের, ওয়াই উড এয়ার প্রেসার ডিক্রিজ ইফ দ্য ডেন্সিটি অফ এয়ার ডিক্রিজেস। আচ্ছা চলো, তাহলে এখানে আমাদের একটা সূত্র কাজ করবে। সেই সূত্রটা হইতেছে, আমরা সবাই জানি P equal to F divided by A, একটা সূত্র। আর এখান থেকে আমরা কি জানি? এখান থেকে P equal to mg divided by A। বুঝতে পারছি? এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন আমরা আরেকটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখান থেকে আমাদের এম ইকুয়াল টু রো ভি বলা যায় না? অবশ্যই বলা যায়। যদি রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি এটা হয় তাহলে এম ইকুয়াল টু রো ভি হবেই। তাহলে আমরা এই এম এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 1-এ চলো ইনপুট দেই। ইকুয়েশন 1-এ ইনপুট দিয়ে দেখি কি হয়। পি ইকুয়াল টু রো ভি জি ডিভাইডেড বাই এ। বুঝা গেছে? এখন আমাদের গ্র্যাভিটি তো কনস্ট্যান্ট, ঠিক আছে? আর ভি আর এ থেকে আমার কাটাকাটি করে থাকবে হইতেছে আমার ভি কে কি লেখা যায়? এ ক্রস এইচ লেখা যায় না? ইন্টু জি ডিভাইডেড বাই এ। তাহলে দেখো তো, এইচ রো জি লেখা যায় তো তার মানে, তাই না? তার মানে এই সূত্র আসে আমাদের। এখন আমরা কি লিখবো? আমরা লিখবো হইতেছে পি প্রপোর্শনাল টু রো। তার মানে কি? এটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি এটাকে আমি এক্সপ্রেস করতেছি আর ও ডাব্লিউ, রো দিয়ে। আর এটা হচ্ছে প্রেসার, পি আর ই ডাবল এস ইউ আর ই, প্রেসার। ঠিক আছে? এখন আমাদের যত ডেনসিটি ইনক্রিজড হবে তত আমাদের প্রেসার বেশি পাবো। ওই যে আগের মতো, as long as density is being increased, pressure will be higher, and as long as the density will be decreased, pressure will be decreased too. ঠিক আছে? তাহলে এটাই হইতেছে আমাদের ইকুয়েশন। আমরা যদি অন্যভাবে বুঝতে চাই যে ভাই এটা তো ইকুয়েশনাল প্রুফ দেখাইলেন, তাহলে আমাদের আলাদাভাবে বুঝান তো যে এটার বেসিক অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় হয়। তাহলে দেখো, আমি এখানে ফার্স্ট অফ অল একটা স্পেসিফিক ভলিউম নিলাম। ডেনসিটি বেশি মানে কি? মানে ওই স্পেসিফিক ভলিউমে আমাদের মাস বেশি, তাই না? আমাদের ধরো ডেনসিটি বেশি, তার মানে আমাদের স্পেসিফিক ভলিউমে মাস বেশি বললাম, তাই না? আমাদের স্পেসিফিক ভলিউমে মাস বেশি মানে কি? সেখানে আমাদের বেশি এয়ার পার্টিকেল, এখানে এয়ার পার্টিকেল যেরকম আছে এত বেশি আছে। বুঝতে পারছি? এয়ার পার্টিকেল অনেক আছে এখানে, তার মানে তার ডেনসিটি অবশ্যই বেশি হবে। ডেনসিটি যদি বেশি হয় তাহলে দেখো তো এই এয়ার পার্টিকেলস গুলা এখন আমার যেই পটে রাখা আছে সেই পটটার উপর বেশি প্রেসার ক্রিয়েট করবে না? স্বাভাবিক, তাই না? আমার এয়ার পার্টিকেলস বেশি, এয়ার পার্টিকেলস বেশি, তার মানে আমাদের প্রেসারও বেশি হবে। বুঝতে পারছি? এই লাইনটা বুঝতে পারছি? আবার অন্যদিকে আমরা বলতে পারি
যে এইখানটা আমরা কতগুলো এয়ার পার্টিকেল মুছে দিই, কমাই দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখো তো এয়ার পার্টিকেলস কম, রো আমাদের কম, তার মানে মাস আমাদের কমে যাবে। মাস কেন কমে যাবে? এয়ার পার্টিকেলস এর যেই ভ্যালুটা আছে, যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা তো আমরা কমাই দিলাম। এখন এয়ার পার্টিকেলস এর নাম্বারটা কমাই দিলাম। যদি নাম্বারটা কমে যায় তার মানে আমাদের কি হবে? প্রেসারটাও এখন কম হবে। বুঝতে পারতেছি? স্পেসিফিক ভলিউমে আমাদের মাস কমে গেছে, যার কারণে সেখানে আমাদের প্রেসারটাও কম দিতেছে। আলটিমেট কিন্তু আমাদের রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখানে ভি তো কনস্ট্যান্ট, আর রো একবার আপস অ্যান্ড ডাউন হইতেছে। যত আপস অ্যান্ড ডাউন হইতেছে প্রেসারও তত আপস অ্যান্ড ডাউন হইতেছে। বুঝতে পারছি? তার মানে আমরা লিখতে পারি, একদম লাস্টে আমরা ডিসিশন দিব পি ইকুয়াল টু রো, আর মনে মনে আমরা একটা চিন্তা করব প্রপোর্শনাল টু এম। বুঝতে পারছি? এই লাইনটাই হইতেছে আলটিমেট ডেস্টিনেশন আমাদের। তাহলে এটা যদি বোঝা যায়, তাহলে আমরা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনে বলা আছে এ পিস অফ আয়রন সিঙ্কস ইন ওয়াটার বাট এ শিপ মেড অফ আয়রন ডাজ নট সিঙ্ক, তাই না? আচ্ছা, এইখানটায় আমাদের 3-4টা পয়েন্ট আমরা হাইলাইট করবো। তাহলে আগেই আমরা পয়েন্ট লিখে রাখলাম। এক, দুই, তিন। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কনসেপ্টটা দিই, যে কনসেপ্টটা কি হবে। ইফ দ্য মাস অফ দ্য ওয়াটার it displaces is more than the mass of the object, then the object will float. কি করলাম আমরা? ধরো এইখানটা একটা বিকার নিলাম, এখানে ওয়াটার আছে, ওয়াটার মলিকিউলস। আমরা যে কোনো একটা পার্টিকেলস গুলাকে এখানে ধরো একটা গোল্ড বার এখানে চুবাই দিলাম, ঠিক আছে। সেই গোল্ড বারটার যতটুকু আমাদের ওয়েট, ততটুকু ওয়াটার ডিসপ্লেস করবে, ঠিক আছে। এটা কনসেপ্ট এক নাম্বার। একটা গোল্ড বারের ওয়েট অফ গোল্ড বার। এখন এই ডিসপ্লেসমেন্টটা চিন্তা করো তো, যদি গোল্ড বার যতটুকু ওয়াটার ডিসপ্লেস করলো, এই ওয়াটারটার আমার ওয়েটটা বেশি, তাহলে গোল্ড বারটা ভাসবে। আর আমি কি বললাম? এই ওয়াটার যতটুকু আমাদের ডিসপ্লেস করলো, কোনো কারণে যদি এই ডিসপ্লেসড ওয়াটারের ওয়েটটা বেশি হয়ে যায়, তাহলে আমাদের গোল্ড বারটা ভাসবে। ঠিক উল্টাটা যদি হয়, তাহলে আমাদের গোল্ড বারটা ডুবে যাবে। ভাই, তাহলে এখন আমরা কি লিখবো? দেখো, এখন আমরা 3টা কিওয়ার্ডস লিখবো। এই যে শিপ কেন পানিতে ভাসে, আর আয়রন কেন ইজিলি সিঙ্ক হয়ে যায়, ঠিক আছে, এই পার্টের। The lower part of ship is hollow, but iron lower part, iron's whole part লিখি, iron's whole part is denser. বুঝতে পারছি? তার মানে আমাদের কিওয়ার্ড কোনটা? আমাদের একটা হচ্ছে হলো, আর একটা হচ্ছে ডেন্সার পার্ট। পয়েন্টে লিখবো হইতেছে আমাদের যে শিপটা আছে, শিপ displaces a huge amount of water, তাই তো? যে ডিসপ্লেসড ওয়াটার হইতেছে তার আমাদের ডেনসিটি অনেক বেশি, কার তুলনায়? শিপের তুলনায়। আবার অন্যদিকে আয়রনের ক্ষেত্রে দেখি, আয়রন ডিসপ্লেসেস লেস ওয়াটার compared to its own weight. আচ্ছা,
আয়রন ডিসপ্লেসেস লেস ওয়াটার কম্পেয়ার টু ইটস ওন ওয়েট। তাহলে এই তিনটা পয়েন্ট আমাদের লেখাই লাগবে, বুঝতে পারছি? তাহলে আমরা যদি জিস্ট বলি, তাহলে আমরা জিস্টটা কিভাবে পাবো? আমরা যদি একটা আয়রন বার নেই, আয়রন বার নিলাম, সেটা ডিসপ্লেস ওয়াটার, আমাদের কতটুকু ওয়াটার ডিসপ্লেস করবে? কম। কিন্তু যেটা শিপটা আছে, সেই শিপটা তো ভাই অনেক বড়, ডুবে যাওয়ার কথা ছিল। কিন্তু ওর যে লোয়ার পার্টটা আছে, সেই লোয়ার পার্টটা হচ্ছে একে তো হলো হয়, হলো হওয়ার কারণে ও প্রচুর পরিমাণে, যখন ওকে ধরো তোমার ওশেনে নামানো হয়, তখন হইতেছে ও হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেস করে ফেলে। এই হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেস করার কারণেই কিন্তু শিপটা আমার ফ্লোট করে থাকে, সিঙ্ক করে না। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের জন্য জিস্ট। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, ওয়াই ক্যান অ্যান অবজেক্ট ফ্লোটিং ইন দ্য সি সিঙ্ক ইনটু দ্য রিভার? আচ্ছা, তাহলে আমরা একটা কলাম করি, সি ওয়াটার, রিভার ওয়াটার। তাহলে এখানটায় ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা ডেনসিটি দেখবো। ডেনসিটি কার বেশি? ডেনসিটি সি ওয়াটারের বেশি, রিভার ওয়াটারের কম। তাহলে ডেনসিটি আমাদের বেশি হওয়ার মানে রেজাল্টটা কি ভাই? ডেনসিটি যদি বেশি হয়, ইফ ডেনসিটি increases, then the liquid does not help to sink in it. বুঝতে পারতেছি? আমাদের যদি ডেনসিটি যদি আমাদের ইনক্রিজড হয়, তাহলে আমাদের ওই লিকুইডটার মধ্যে আমাদের যে কোনো জিনিস ডুবানো খুবই টাফ হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে এখন আমরা ধরো যে কোনো একটা অবজেক্ট ডুবাইতেছি আমরা, সেটা হচ্ছে ডাব্লিউ ওয়েটের। সেই অবজেক্টের সাথে আমাদের রিলেশনটা কি? আমাদের সি ওয়াটারের রিলেশনটা হচ্ছে ভি রো এস ফর সি ওয়াটার। সি ওয়াটারের যে ডেনসিটি সেটা হচ্ছে রো এস দ্বারা এক্সপ্রেস করা হইলো, আর জি। একইভাবে যে অবজেক্টটা ডুবাইতেছি সেটা হচ্ছে ডাব্লিউ, ভি কত ভলিউমের মধ্যে ডুবতেছে, রো আর রিভারের ডেনসিটি ক্রস জি। তাহলে আমাদের যদি রিলেশনটা এরকম হয়, তাহলে আমাদের ইজিলি সিঙ্ক হবে, ইজিলি সিঙ্ক হবে। বুঝতে পারতেছি? আমাদের যদি এইটা হয়, তাহলে পার্শিয়ালি ফ্লোট হবে। আমাদের যদি এইটা হয়, তাহলে জাস্ট ফ্লোট হবে। বুঝতে পারছি? সি ওয়াটারের ক্ষেত্রে সাধারণত এই রিলেশনটাই মেনটেন করে, মানে ফ্লোট হয়। ও হচ্ছে সাবমার্জ বা ইজিলি সিঙ্ক করতে হইতে পারে না, মানে ইজিলি ডুবে না। কিন্তু আমরা যদি রিভার ওয়াটারের ক্ষেত্রে দেখি, তাহলে কি পাবো? আমাদের অলওয়েজ রিলেশনটা থাকবে এরকম, যে কোনো একটা অবজেক্টকে তুমি ডুবাই দিলা, তার রো তো আমার অনেক কম, ডেনসিটি আমার অনেক কম না, যার কারণে যে কোনো কিছু ও ইজিলি সাবমার্জড অর সিঙ্ক হয়ে যাবে। তার মানে রিভার ওয়াটারের ক্ষেত্রে আমি পাবো হচ্ছে সিঙ্ক। বুঝতে পারছো? আমাদের এই তিনটা পয়েন্ট মাথায় রাখাই লাগবে। এটা হচ্ছে এক্সপ্লেনেশন, আর এটা হচ্ছে রিলেশন। বুঝা গেছে? আর এটা হচ্ছে ডিসিশন। এই কয়েকটা পয়েন্ট আমাদের দেখানোই লাগবে, তাছাড়া আমাদের এখানে ফুল নাম্বার পাওয়া অসম্ভব হয়ে যাবে। তাহলে এটা যদি ক্লিয়ার হয়, চলো তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে আমরা আগের কোশ্চেন যেটা সলভ করলাম, সেই কোশ্চেনের বেসিসে আমরা আরেকটা কোশ্চেন দেখি। এক্সপ্লেইন দ্য রিজন অফ ফ্লোটিং অ্যান্ড ইমার্শন অফ এ সলিড ইন এ লিকুইড। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টটা হইতেছে সে অবজেক্টটা হইতেছে W1, আর বায়োএনসি এখানে কাজ করবে, বায়োএনসি এখানে কাজ করবে হচ্ছে আমাদের W2। তার মানে আমরা যদি দেখি আমাদের অবজেক্টের, ঠিক আছে, দেখি আমাদের অবজেক্টের যে ওয়েটটা আছে, অবজেক্টস ওয়েট, সেই অবজেক্টের ওয়েটটা আমাদের অনেক বেশি, কার থেকে? বায়োএনসির থেকে। তার মানে কি অবজেক্টের ওয়েট অলওয়েজ কাজ করে ডাউনওয়ার্ডস, নিচের দিকে, আর বায়োএনসি অলওয়েজ কাজ করে উপরের দিকে। তাহলে আমাদের নিচের দিকের যে ফোর্সটা আছে, আমাদের উপরের দিকের ফোর্সটা থেকে অনেক বেশি হবে।
যদি বেশি হয়ে যায় তাহলে এখন চিন্তা করো তো, একটা তুমি মনে করো গোল্ড বার রে তুমি একটা ছেড়ে দিলা ছোট একটা মগে, তাহলে সে ইজিলি ডুবে যাবে না? স্বাভাবিক। কারণ কি, সেটা হচ্ছে একদম ফুলফিল্ড, হলো না, শেপটা হচ্ছে হলো না। বুঝতে পারছি? তার মানে আমি কি বুঝেছি যেতেছি, চলো এক্সপ্লেনেশন এখানে লিখি। এক্সপ্লেনেশন অবজেক্ট উইল ইজিলি সিঙ্ক, যদি এটা হয়। বুঝতে পারতেছি? আচ্ছা, 1 নাম্বার আমাদের কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন কি? 2 নাম্বার কন্ডিশন হচ্ছে আমাদের W1 যে নিচের ফোর্সটা আছে ইকুয়াল টু W2, সেই উপরের ফোর্সটার সাথে ইকুয়াল করবে। ইকুয়াল মানে কি ভাই? এখন আমার জিনিসটা কি হবে, দেখতে কিরকম লাগবে আমার, চলো দেখি। অবজেক্ট উইল partially sink or partially submerged। আর আমাদের যদি 3 নম্বর কন্ডিশন আমরা যাই, 3 নম্বর কন্ডিশনে কি বলতেছে, W1 লেস দেন W2, মানে বায়ান্সি আমাদের বেশি, তাহলে কি হবে, জিনিসটা জাস্ট ফ্লোট করবে আর কিচ্ছু না। আমরা যদি এটা পিকচারাইজ করি তাহলে জিনিসটা কিরকম হবে দেখো তো। আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম নিচের জায়গায় থাকবে, একদম নিচের পজিশনে। একই জিনিস আমরা যদি এখানে আঁকি তাহলে এটা মাঝখানে থাকবে, পার্শিয়ালি সাবমার্জড হবে। ঠিক আছে? আর যদি একদম আমরা এটা আঁকি তাহলে আমরা কোনটা পাবো, আমাদের ভ্যালুটা হবে এরকম, সে ফ্লোট করতে থাকবে, উপরের দিকে ভেসে থাকবে, কারণ আমার বায়ান্সি বেশি। বুঝতে পারছি? তাহলে আমরা ইন টোটাল যদি আলোচনাটা এভাবে দাঁড় করাই তাহলে আমরা পুরো কন্ডিশনটা এখানে এক্সপ্লেনেশন করছি। পুরো কন্ডিশনটা তোমরা যদি খাতার মধ্যে প্যারাগ্রাফ আকারে লেখো তাহলে আরো বেশি নাম্বার পাবা, কিন্তু ফার্স্টে তো তোমাদের বোঝা লাগবে, তাই না? তাহলে আমরা এই পার্টটাও ক্লিয়ার করলাম যে আমাদের কখন ফ্লোট করে, কখন ইমার্শন হয়, কখন হইতেছে আমাদের ইজিলি সিঙ্ক হয়ে যায়। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কিছুক্ষণ আগের কোশ্চেনের মতোই, রোটেন এগস কেন ফ্লোট করে ওয়াটারের মধ্যে, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা রোটেন এগস দেখি। আর এমনি এগ দেখি। তাহলে রোটেন এগস এর মধ্যে আমাদের ডেনসিটি অনেক কম থাকে, কিন্তু স্বাভাবিক এর মধ্যে হচ্ছে আমাদের ডেনসিটিটা একটু বেশি থাকে। এখন রোটেন এগস এর মধ্যে আমাদের ডেনসিটি বাই কেন কম থাকে, ভিতরে আমাদের ফুল অফ গ্যাস থাকে। কিন্তু স্বাভাবিক এগ যেটা একদম নর্মাল এগ আছে সেটা আমরা বলবো হচ্ছে ভিতরে ইয়ক থাকে, ওই যে হলুদ যে পার্টটা থাকে ইয়ক থাকে। এই ফুল অফ গ্যাস থাকার কারণে আমার ডেনসিটিটা কমায় ফেলায়, আর যে ডেনসিটিটা কমায় ফেলায় তখন আমাদের ফ্লোট করতে হেল্প করে। ফ্লোট ইজিলি ইন ওয়াটার। ক্যান সিঙ্ক, জাস্ট ওই যে শিপ এর মতো, আর কিচ্ছু না, শিপ আর রডের মতো। ওর এক্সপ্লেনেশন আমি দাঁড়া করাইছি এখানে। বুঝে গেছে? তার মানে এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমাদের 3টা পয়েন্ট হাইলাইট করতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পয়েন্ট হাইলাইট করতেই হবে। বুঝতে পারছি? রোটেন এগসটা সাধারণত থাকে ফুল অফ গ্যাস, ডেনসিটি কম থাকে, তাই ও ইজিলি ফ্লোট করতে পারে। কিন্তু নর্মাল এগটা যেটা আছে সেটা ডেনসিটি অনেক বেশি থাকে, ভিতরে থাকে ইয়ক, গ্যাস থাকে না, তাই হইতেছে ও হচ্ছে ডুবে যায়, মানে সিঙ্ক করে। চলো তারপরে কোশ্চেনে যাই। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনও সেম কোয়ালিটির। আমাদের একটা নর্মাল এগ, ঠিক আছে, ফ্রেশ ওয়াটারের মধ্যে ইজিলি সিঙ্ক করতেছে, মানে ডুবতেছে, কিন্তু আমাদের ফ্লোট করতেছে কোথায়, সল্ট ওয়াটারের ক্ষেত্রে। তাহলে চলো, ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার। তাহলে আমরা যদি একটা এগ চিন্তা করি, ঠিক আছে, একটা এগ যদি চিন্তা করি তাহলে এই পার্টটা আমাদের ফ্রেশ ওয়াটারের মধ্যে কেন ডুবে যায় চিন্তা করো তো ভাই। আমি ফার্স্ট একটা কোশ্চেন দিলাম ডেনসিটি, এখন বলো তো ভাই ডেনসিটি কার বেশি? ডেনসিটি সল্ট ওয়াটারের বেশি, ফ্রেশ ওয়াটারের কম। তাই আমাদের এগের যে ওয়েটটা আছে
W1 সেটা ফ্রেশ ওয়াটারের মধ্যে আমি যখন দিব তখন ইজিলি সিঙ্কেবল হবে, মানে W1 ইকুয়াল টু ভি রো ফ্রেশ ওয়াটার এফ জি, এই কন্ডিশন অ্যাপ্লাই হবে। কিন্তু আমি যখন একটাকে সল্ট ওয়াটারের মধ্যে দিব তখন কি হবে, ভি রো সল্ট ওয়াটার ইন্টু জি, তখন জিনিসটা এরকম হবে। এই জায়গায় হইতেছে আমাদের ফ্লোট করবে, আর এই জায়গায় হইতেছে ইজিলি সিঙ্কেবল। বুঝতে পারছি 1 নম্বর কন্ডিশন কি, 2 নম্বর কন্ডিশন কি, 3 নম্বর কন্ডিশন কি, বুঝা গেছে? তার মানে ফ্রেশ ওয়াটারের ডেনসিটি কম, তাই হচ্ছে আমার একটা ইজিলি ডিসপ্লেস করতে পারে ওয়াটারটাকে, সেজন্যই ও হচ্ছে সিঙ্ক করে, মানে ডুবে যায়, সিঙ্কেবল। আর সল্ট ওয়াটারের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, সল্ট ওয়াটার ডেনসিটি থাকে অনেক বেশি, আমাদের ডিসপ্লেস ওয়াটারকে, সল্ট ওয়াটারকে খুব একটা বেশি ডিসপ্লেস করতে পারে না। আমরা যখন একটাকে মানে ডিমটাকে যদি ডুবাই তাহলে সল্ট ওয়াটার খুব বেশি ডিসপ্লেস হইতে পারে না, সেই কন্ডিশনটাই এখানে লিখলাম, তাই আমাদের একটা তখন ফ্লোট করে। বুঝতে পারছি? তাহলে শিপ, রড, তারপরে হচ্ছে রোটেন এগ, ফ্রেশ এগ, আর হচ্ছে ফ্রেশ ওয়াটারে আর সল্ট ওয়াটারে এগ কেমনে থাকে, 3টা কন্ডিশনই আমাদের মাথার মধ্যে ঢুকে গেল। আমরা যদি খুব স্পেসিফাই করতে চাই তাহলে আমরা এতক্ষণ কি পড়াইলাম, এটা হচ্ছে শিপ আর রড পড়াইলাম, রিভার ওয়াটার আর সি ওয়াটারে শিপ পড়াইলাম, রোটেন এগ, নর্মাল এগ, তারপরে হচ্ছে আমাদের নর্মাল এগ, আচ্ছা নর্মাল এগ এখানে না লিখি, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ভার্সেস সল্ট ওয়াটার। এই 4টার ক্ষেত্রে আমার নর্মাল এগ, এই অ্যান্সার কোশ্চেন সব আমার সেম থাকবে, এটা হচ্ছে ডুববে না ভাসবে, আমরা ইংলিশে বলবো ফ্লোট অর সিঙ্ক। বুঝতে পারছি? এই 4টা কোশ্চেন থেকে আমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। বুঝা গেছে? তাহলে অ্যান্সার তো আমরা আলোচনা করলাম, আর বাড়তি আর কথা বলবো না, চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আমাদের বলা আছে why the unit of stress and Young's modulus are same। আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখানে, Young's modulus কে আমরা y দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে স্ট্রেসকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, f ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই ডেল l ডিভাইডেড বাই l1। তাহলে f ডিভাইডেড বাই a ক্রস l1 ইনটু ডেল l রিপ্রেজেন্ট করে কোনটাকে, l2 মাইনাস l1। বুঝতে পারছি? তাহলে ফুল ইয়াংস মডুলাসকে ভাঙলে আমি এটা পাই, তাই তো? এখন আমরা দেখি আলটিমেটলি এইখানটায় আমাদের ইউনিটটা ক্যান স্ট্রেসের বেলায় আর হচ্ছে ইয়াংস মডুলাসের বেলায় সেম। হ্যাঁ, তাহলে চলো স্ট্রেসের বেলায় আমাদের ইউনিট কি দেখো তো। স্ট্রেসের বেলায় আমাদের ইউনিট হইতেছে নিউটন মিটার স্কোয়ার, আর স্ট্রেনের বেলায় আমাদের ইউনিট কি, উপরেও মিটার নিচেও মিটার। এই মিটার হইতেছে ক্রস করা যায়, কাটা যায়। তাহলে এখন আমরা কি দেখতেছি, শুধুমাত্র ইউনিট কার বেঁচে আছে, ইউনিট বেঁচে আছে হচ্ছে স্ট্রেসের nm ইনভার্স 2, যেটাকে লেখা যায় প্যাসকেল। তার মানে ইয়াংস মডুলাস ইকুয়াল টু nm ইনভার্স 2, আমি যদি ইউনিটের বেলা লিখি। বুঝতে পারছি? তাহলে এখানটা আমরা কি লিখবো এক্সপ্লেনেশনে, অ্যাজ স্ট্রেন হ্যাজ নো স্পেসিফিক ইউনিট, stress unit is considered as Young's modulus। বুঝতে পারছি? তারপর আমরা হচ্ছে ইয়াংস মডুলাসের এই যে এক্সপ্লেনেশনটা সেটা দেখা দিতে পারি। তাহলে নেক্সট কোশ্চেনে চলো আমরা জাম্প করি। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমাদের বলা আছে why is cooking in a pressure cooker is so quick। আচ্ছা, আমরা জানি 1 atmospheric প্রেসার যখন ক্রিয়েট করে
তখন আমাদের ওয়াটারের বয়লিং পয়েন্ট কত থাকে? ওয়াটার বয়লিং পয়েন্ট থাকে হইতেছে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা তো আমরা জানি। তাইলে আমরা কতগুলা পয়েন্ট লিখে ফেলি, চলো। ফার্স্ট পয়েন্টটা হইতেছে হায়ার বয়লিং পয়েন্ট। ঠিক আছে, হায়ার বয়লিং পয়েন্টের মধ্যে ও কি কাজ করবে? ও হচ্ছে ইনক্রিজড প্রেশার ইন দ্য কুকার raises the boiling point of water, allowing food to cook at higher temperature. ঠিক আছে, এইটুক তোমাদের লিখতেই হবে, না লিখলে নাম্বার পাবা না। তারপর আমরা দেখি তারপরের পয়েন্টে কি লেখা যায়? সিল্ড এনভায়রনমেন্ট। সিল্ড এনভায়রনমেন্ট এই কথার মানে কি? ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের কারণে স্টিম গুলা বাইরে যেতে পারে না। বুঝতে পারছি? আচ্ছা, যার কারণে ময়েশ্চার আর হিটটা যে জায়গায় আছে সেই জায়গায় থাকে। আচ্ছা, তারপরের পয়েন্টটা কি? তারপরের পয়েন্টটা হইতেছে আমাদের স্টিম এফিসিয়েন্সি। স্টিম এফিসিয়েন্সি কথাটা মানে কি? স্টিম ক্রিয়েটেড আন্ডার প্রেশার ট্রান্সফারস মোর effectively, breaking down food faster. তার মানে আমাদের তাহলে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট? ভাই খুব ইজিলি বললে আমাদের প্রেশারটা খুবই ও ইনক্রিজ করে ফেলে, যার কারণে আমাদের বয়লিং পয়েন্টটা অনেক অন্য লেভেলে চলে যায়। অন্য লেভেল মানে হইতেছে আমাদের বয়লিং পয়েন্টটা অনেক ইনক্রিজড হয়। ঠিক আছে, আচ্ছা, যদি বয়লিং পয়েন্টটা ইনক্রিজড হয়, সেই সিস্টেমটা থাকে হচ্ছে আমাদের ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে করে কি? যে স্টিমটা আমাদের প্রডিউস হইতেছে, সেই স্টিমটা আমাদের ফুডকে ব্রেকডাউন করতে হেল্প করে। বুঝতে পারতেছি? এই কয়েকটা লাইন লিখলেই আমাদের শেষ। ভাই তাইলে আপনি বক্সের মধ্যে যে ওয়াটারের ক্ষেত্রে এক্সাম্পলটা দিলেন কেন? তখন ওর বয়লিং পয়েন্টটা আমার 100 ডিগ্রিতে থাকে না, তখন আমার বয়লিং পয়েন্টটা তখন ইনক্রিজ হয়। বুঝতে পারছি? সেই জন্যই এই বক্সটা করা। তাহলে চলো তারপরের কোশ্চেনে যাই। এরপর আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ প্লাজমা স্টেট অফ এ সাবস্টেন্স। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কি হতে পারে? চলো দেখে নিই। Plasma is a state of matter consisting of highly ionized gas with free electrons and ions. বুঝতে পারছি? It occurs when a gas is heated or subjected to a strong electromagnetic field causing its atoms to lose or gain electron. যেহেতু এখানে ফ্রি ইলেকট্রনস এর কথা আসতেছে, হাইলি আয়োনাইজড ফ্রি ইলেকট্রনস আছে, তার মানে এর কন্ডাক্টিভিটি হবে অনেক হাই। এটা গেল আমাদের ডেফিনিশন। কন্ডাক্টিভিটি হাই মানে চলো দেখে নিই এই পার্টটা। এখানে আমরা লিখবো হচ্ছে কন্ডাক্টিভিটি। Plasma is an excellent conductor of electricity due to the presence of free moving charged particles, electrons or ions. এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি। আর এক্সাম্পলস কি আমাদের? Plasma is commonly observed in natural phenomena like the sun, where high temperatures ionize hydrogen, and man-made devices like plasma TVs and fusion reactors. আচ্ছা, তাহলে এটাই গেল হচ্ছে আমাদের কম্প্রিহেনশন বেসড কোশ্চেন গুলা। আমার মনে হয় না এখানে কম্প্রিহেনশন বেসড কোশ্চেন গুলাতে আমরা অনেকগুলো কোশ্চেন আলোচনা করছি, প্রায় 10টার উপরে। এগুলো পড়লেই মোটামুটি এনাফ, মোর দেন এনাফ আর কি। আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। আমাদের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নেমও দেওয়া আছে। কোনো যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে রিচ করতে পারো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সলভ করার ট্রাই করবো। ভালো থাকবা ভাইয়ারা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।